ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক জেলার ডাকে ব্যারাকপুরের জাফরপুর জেলা পার্টি অফিসে অনুষ্ঠিত হলো একটি বিশেষ প্রেস কনফারেন্স। গত 27 মার্চ শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূল সরকারের গত 15 বছরের সর্বস্তরে দুর্নীতি, অত্যাচার, নারী নির্যাতন ও সার্বিক অপশাসনের অভিযোগে একটি চার্জশিট প্রকাশ করেছেন। আজ মঙ্গলবার সেই নিয়ে ব্যারাকপুর জাফরপুর ভারতীয় জনতা পার্টির জেলা পার্টি অফিসে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। উক্ত প্রেস কনফারেন্সে ব্যারাকপুর সাংগঠনিক জেলার হয়ে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলার মুখপাত্র এবং 2026 নির্বাচনের কল্যাণী বিধানসভার ইনচার্জ আবিষ্কার ভট্টাচার্য সহ ভারতীয় জনতা পার্টির উত্তর 24 পরগনা জেলা মিডিয়া সেলের ইনচার্জ দিবেন্দু দাস সহ ভারতীয় জনতা পার্টির জেলা সদস্য অরিন্দম ব্যানার্জি। দেখুন আমাদের সেই প্রতিবেদন। আজকে কি কারণে আপনারা এই সকলকে প্রথম কথা এই প্রেস বার্তায় স্বাগত জানাচ্ছি। আপনারা সকলে জানেন যে টিএমসি সরকারের বিরুদ্ধে 28/3/2026 তারিখে কলকাতায় একটি বেসরকারি হোটেলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং অমিত শাহজি এবং আমাদের মাননীয় সভাপতি এবং বিরোধী দলনেতা সকলে একটি চার্জশিট প্রকাশ করেছিলেন। সেটা নিয়ে দু চার কথা বলার জন্য আমরা আজকে এই প্রেস কনফারেন্স ডেকেছি। আমাদের মাননীয় জেলা সভাপতি জরুরি ভিত্তিতে রাজ্য অফিসে যাওয়াতে উনি এখানে উপস্থিত থাকতে পারেননি, সেই জন্য আমি তার পক্ষ থেকে ক্ষমাপ্রার্থী। আমার সঙ্গে আমাদের জেলার আইটি হেড এবং যুব মোর্চার অন্যতম সাধারণ সম্পাদক রয়েছেন। আমাদের প্রথম বক্তব্য হচ্ছে, মাননীয়া বিখ্যাত দৈনিক সাংবাদিককে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন যে 294টা কেন্দ্রেই উনি প্রার্থী। উনি আবার 2016 স্মৃতি ফিরিয়ে দিতে চাইছেন এবং সব জায়গায় নিজেকে প্রার্থী ঘোষণা করে ওনাকে যাতে ভোট দেওয়া হয় সেটা উনি দাবি করছেন। আমাদের বক্তব্য যে 294 সিটে যদি উনি প্রার্থী হন তাহলে কেন দুর্নীতির দায় উনি নেবেন না? কেন পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতির দায় ওনার নয়? কেন বালুবাবুর দুর্নীতির দায় ওনার নয়? কেন বকুয়ে হত্যাকাণ্ডের দায় ওনার নয়? সেটা নিয়েই বক্তব্য। দেখুন, একটু কমিটি করে বলতে গেলে বলা হয় যে আমাদের প্রধানমন্ত্রীকে চা আলা বলতে কেউ ছাড়েন না, কিন্তু প্রধানমন্ত্রী কোনোদিনও কাউকে চা বলতে বেচতে বলেননি। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে, যিনি নিজেকে বিএ, এলএলবি, বিএড, ডিলিট সব কিছু বলছেন, তিনি চপমুড়ি ভাজার গল্প করছেন। সেদিনকে যে বিষয়ে চার্জশিট এসেছে তাতে 15 বছরের তৃণমূলের যে অপশাসন সেই নিয়ে বক্তব্য বলা হয়েছে এবং তাতে গুরুত্বপূর্ণ যে বুলেট পয়েন্ট সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। তাতে 7ম বেতন কমিশনের বাস্তবায়িত না হওয়া, 20 লক্ষ সরকারি কর্মচারীকে এই সুবিধা থেকে বঞ্চিত রাখা, 40 লক্ষের বেশি শিক্ষিত যুবক আমাদের বাংলা ত্যাগ করে বাংলার বাইরে চাকরি বাকরি করতে যেতে বাধ্য হচ্ছেন। উনি উত্তরবঙ্গের উন্নয়নের কথা বলেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে চা শ্রমিকরা এখনও চা সুন্দরী প্রকল্পের কোনো রকম সুযোগ সুবিধা পাননি, বরঞ্চ উনি চা বাগানের জমি রিসর্ট মালিকদের কাছে বিক্রি করে নাকি উত্তরবঙ্গের উন্নয়ন করবেন, এরকম একটা অদ্ভুত দাবি নিজে করছেন। যে এখানে আমরা পশ্চিমবঙ্গ বর্ধমান জেলা ধান চাষে সারা ভারতবর্ষের বিখ্যাত ছিল, আমরা ভারতবর্ষের ধানের টক্রি বলা হতো বর্ধমানকে, সেখানে পশ্চিমবঙ্গ আজকে ধান চাষের 3য় স্থানে ভারতবর্ষে নেমে এসেছে। সেটা ওনার শাসনকালে হয়েছে। এখনও পর্যন্ত আমরা এর আগের প্রেস কনফারেন্সেও বলেছি, প্রায় 7000-এর কাছাকাছি কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে চলে গেছে। আরজিকর থেকে সন্দেশখালী যে বিভিন্ন নারী অত্যাচারের ঘটনা, তিনি গৃহমন্ত্রী হিসেবে দায় তো নেননি, বরঞ্চ নারীদের বিরুদ্ধে বিভিন্ন রকম প্রতারণামূলক কথাবার্তা বলেছেন, যেটা নিয়ে আমরা আগামীতে কথা বলব। প্রায় 8000 স্কুল বন্ধ, এদিকে উনি বলছেন শিক্ষায় পশ্চিমবঙ্গ ত্বরান্বিত হয়েছে। 2023 সালে নারীদের বিরুদ্ধে এখনো পর্যন্ত 2023 সাল পর্যন্ত 34,738টি অপরাধ নথিভুক্ত হয়েছে। অদ্ভুতভাবে উনি সকল মুখ দেখলে মাওবাদী বুঝতে পারেন, মুখ দেখলে বুঝতে পারেন যে এরা দাঙ্গাবাজ, কিন্তু দুর্নীতির যখন মামলা রুজু করার ব্যাপার আসছে তখন পশ্চিমবঙ্গ পুলিশ, যেটি নির্বাচনের আগে মুহূর্ত পর্যন্ত ওনার আন্ডারে ছিল, উনি রাজ্যের গৃহমন্ত্রী ছিলেন, তারা দুর্নীতির জন্য মামলা করেছে, মাত্র রুজু করেছে পুরো পশ্চিমবঙ্গে 4টি, এবং তাতেও কেউ দোষী সাব্যস্ত হয়নি। এ থেকে বোঝা যায় এই সরকারটা ব্যর্থতম সরকার হিসেবে পশ্চিমবঙ্গে আছে। এছাড়া অনুপ্রবেশকারীদের বিভিন্ন সমস্যার কথা আমরা জানি। আপনাদের অবগতির জন্য বলছি যে এই ধরনের
একটি পত্রিকা প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের চার্জশিট হিসাবে 15 বছরের তৃণমূল সরকারের দুর্নীতি তার খতিয়ান এক নিপুণভাবে এতে লেখা রয়েছে। দুর্ভাগ্যের বিষয় যে দুর্নীতির করাল গ্রাসে পশ্চিমবঙ্গ ঢুকেছে, সেখানে যেহেতু নির্বাচন চলছে, আমি বলতে বাধ্য হচ্ছি, বিগত নির্বাচনে আমরা দেখেছি 13,000-এর অধিক খুনের চেষ্টা নির্বাচনে জড়িত বিভিন্ন বিরোধী দলের কর্মীর বিরুদ্ধে হয়েছে। তার মধ্যে আমি বলতে পারি 300 জন বিজেপি কর্মী প্রাণ হারিয়েছেন, আমাদের সহকর্মীরা প্রাণ হারিয়েছেন। মুর্শিদাবাদের হিংসা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কী ধরনের ঘটনা ঘটেছে সেটা আপনারা প্রত্যক্ষভাবে জানেন। এখনও পর্যন্ত এই নির্বাচনে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ভারতের সীমান্ত সুরক্ষা। এই তৃণমূল সরকারের কারণে এখনও পর্যন্ত 559 কিলোমিটার আমরা ফেন্সিং করতে পারিনি, যে কারণে রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা এখনও পর্যন্ত এখানে ঢুকছে। কসবা কলেজ, সালিসি সভা, পার্ক স্ট্রিটের ধর্ষণকাণ্ড, হাঁসখালির ধর্ষণ, কামদিনীর ধর্ষণ, নির্যাতিতার উপরে দোষ চাপানো, তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন বা তাদের চরিত্র নিয়ে চরিত্র হননের চেষ্টা তৃণমূলের প্র্যাকটিস, তাদের মুখে আর যাই হোক নারী সুরক্ষার কথা মানায় না। উচ্চশিক্ষিতদের মধ্যে 47% উচ্চশিক্ষিত ছেলে মেয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে যেতে বাধ্য হচ্ছে। উনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, উনি স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন 5,500খানা পিএইচই অর্থাৎ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হওয়ার কথা ছিল, উনি তৈরি করেননি। কেন্দ্রীয় ফান্ড আসার পরেও যে কটা রয়েছে সেখানে নয় ডাক্তার নেই, নয় নার্স নেই, এরকম অবস্থা। সরকারি হাসপাতাল যা পরিণতি উনি করেছেন তাতে অর্ধেকের বেশি জায়গাতে এখনও পর্যন্ত ডাক্তারের কোনো সম্ভাবনা নেই। সুপার মাল্টি স্পেশালিটি হসপিটাল বলতে আমরা একমাত্র আরজিকর অথবা পিজি হসপিটালকে জানি। নর্থ বেঙ্গল থেকে মানুষকে এখানে আসতে হচ্ছে, বাঁকুড়া বিষ্ণুপুর থেকে এখানে আসতে হচ্ছে, বর্ধমান থেকে এখানে আসতে হচ্ছে, তার কারণ উনি অন্য কোথাও স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করে রাখেননি। তার পরিণত হচ্ছে পশ্চিমবঙ্গ গরু পাচার, জাল নোট এবং সিন্ডিকেট রাজ, এই দিয়ে উনি এখানে রাজত্ব করতে চাইছেন। এবং যে ডিলিশনের পর যে আজকে তাণ্ডব সিও কমপ্লেক্সে চলছে, আপনি মাথায় রাখবেন এটা ভারতের সার্বভৌমত্বের উপরে একটা থ্রেট তৈরি করার চেষ্টা করছেন। উত্তরবঙ্গকে উনি আলাদা করে দিতে চান, ওনার দলের বিভিন্ন নেতারা চান, যে কারণে উত্তরবঙ্গের যে করিডোর, যেটাকে আমরা চিকেন নেক বলে জানি, সেটাকে বিপন্ন করার চেষ্টা চলছে। 20,000 কোটি টাকার খনি মাফিয়া, 10,000 কোটি টাকার রেশন দুর্নীতি, 26,000 স্কুলের চাকরি বাতিল, 100 দিনের কাজে 25 লক্ষেরও বেশি ভুয়ো জব কার্ড, ডিআর লটারি কেলেঙ্কারিতে 400 কোটি টাকার কেলেঙ্কারি, পশ্চিমবঙ্গে 4,098 জনের উপর গুরুতর হামলার অভিযোগ, এখনও পর্যন্ত 6 থেকে 12 বছর বয়সী 447 জন নাবালিকাকে জঘন্যভাবে ধর্ষণ করা হয়েছে পশ্চিমবঙ্গে। যে অবস্থা, যখন মুখ্যমন্ত্রী আমাদের একজন মহিলা এবং গৃহমন্ত্রী নিজে মুখ্যমন্ত্রী স্বয়ং, তারপরেও 2023 সাল পর্যন্ত প্রায় 6 থেকে 12 বয়সী 447 জন নাবালিকা ধর্ষিতা হয়েছেন। শিশুদের উপরে অত্যাচারে লাখ প্রতি 22.5 রেশিও দাঁড়িয়েছে যে শিশুদের উপরে অত্যাচার এই পশ্চিমবঙ্গে। মুর্শিদাবাদ, ভাঙড়, মহেশতলা, রিষড়া পরিকল্পিতভাবে গুন্ডামি এবং জমি দখলের ঘটনা আমরা একের পর এক দেখতে পাচ্ছি। উনি বলেছেন যে উনি নাকি কেন্দ্র থেকে টাকা পান না, কিন্তু সিএজি রিপোর্ট বলছে 2021 থেকে 2022 পর্যন্ত 21-22 অর্থবর্ষে 2.89 লক্ষ টাকার কোনো খরচের হিসাব এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার দেয়নি। এবং দুর্নীতি দমনের সদিচ্ছা না থাকার কারণে, যে কারণে আমি আপনাদের একটু আগে বললাম যে এনসিআরবি ডেটাবেস অনুযায়ী 2023 সাল পর্যন্ত শুধুমাত্র 8টি মামলা রুজু হয়েছে পুরো পশ্চিমবঙ্গে দুর্নীতিগ্রস্তদের ঠেকানোর জন্য, এবং তাতে কেউ সাজা পাননি। দেখুন পশ্চিমবঙ্গ, এবং উনি বলছেন গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা, গণতন্ত্রের মহোৎসব আসছে। আপনারা জানেন যে প্রথম ফেজের ইলেকশনের নমিনেশন চালু হয়ে গেছে। সেই অবস্থায় আপনাদের শুধু একটু মনে করিয়ে দিতে চাই যে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটি, তার চেয়ারম্যান পদে কোনো বিরোধী দলের নেতা অ্যাপয়েন্ট হয়নি বিগত 5 বছরে। বিধানসভার কোনো স্ট্যান্ডিং কমিটি বা কোনো কমিটির চেয়ারম্যান হিসেবে বিরোধী দলনেতারা অ্যাপয়েন্টেড নয়। স্বৈরাচারী শাসনের উদাহরণ হিসেবে উনি আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে
অন্তত 8 বার সাসপেন্ড করেছেন এবং 11 মাসে বিধানসভা ধরে 11 মাস ধরে বিধানসভার বাইরে রেখেছেন। এছাড়াও আমরা দেখেছি যখন গণতন্ত্রের উৎসব যাতে সুষ্ঠুভাবে হয় নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া শুরু করেছেন এবং আজকে পর্যন্ত সিও কমপ্লেক্সের বাইরে তৃণমূলী গুন্ডাদের যে হুলিগানিজম সেটা প্রমাণ করে যে উনি আর যাই হোক গণতন্ত্র প্রিয় নয়। 15 বছরে সরকার চালিয়েছে, মুসলিম জনসংখ্যার বৃদ্ধির হার পশ্চিমবঙ্গের বুকে 102%। উনি কি হিন্দু বিদ্বেষী? সেটা ওনাকে স্বীকার করতে হবে, কেন মুসলিমের জনসংখ্যা এটা ন্যাচারাল গ্রোথ হতে পারে না যদি অনুপ্রবেশ না হয়। বাজেটে চরমভাবে বৈষম্য করেছেন, যেখানে অনগ্রসর শ্রেণীর কল্যাণের জন্য ভাতা কমেছে, যেখানে ক্ষুদ্র মাঝারি শিল্পের উন্নয়নের জন্য ভাতা কমছে, সেখানে এক ধাপে 17 গুণ টাকা বেড়ে গেল 2011-12 অর্থবর্ষের তুলনায় 2026-27 অর্থবর্ষে। 5,713 কোটি টাকা যারা সংখ্যালঘু এবং মাদ্রাসা উন্নয়নে দেয় তারা আজ যাই হোক পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে কোনো রকমভাবে চিন্তিত নয়, সেটা আমরা জানি। এছাড়া ওবিসি ক্যাটাগরিতে বিভিন্ন দুর্নীতির কথা, এবং এখনও পর্যন্ত আপনাদের উদ্দেশ্যে বলি, আমরা যখন অনুপ্রবেশের কথা বলছি, শুধুমাত্র বিগত বছরে 2,688 জন অনুপ্রবেশকারীকে বিএসএফ অ্যারেস্ট করেছে। এছাড়াও ওয়াকফ বোর্ড, চিকেন নেকের সমস্যা, সাম্প্রদায়িক উস্কানি এবং আরও বিভিন্ন রকমভাবে সর্বনাশ করে পশ্চিমবঙ্গের ধ্বংসলীলা পরিণত উনি করেছেন। মুর্শিদাবাদ থেকে শুরু করে উনি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ যাই করুন না কেন সেখানে উনি বলেননি। উনি রাঢ়বঙ্গের কথা বলছিলেন, আমি সেদিনকে রাঢ়বঙ্গের কথা বলতে শুনলাম কোনো একজনকে। আপনাদের জন্য বলছি, রাঢ়বঙ্গ আমরা সকলে জানি লাল মাটির দেশ, তার কারণ মিনারেল রিচ জায়গা। সেই মিনারেল রিচ জায়গাতে স্যান্ড মাফিয়া, কয়লা মাফিয়া এবং লোহাচোর, গরুচোর সমস্ত রকম পাচারের ব্যবস্থা উনি ওখান থেকে করেছেন। আমরা সকলে জানি দেউচিয়া পাচামির কথা, আমরা সকলে জানি বকটুই হত্যাকাণ্ডের কথা, কিন্তু সবথেকে দুঃখজনক ঘটনা, শুধুমাত্র রাজনৈতিক অভিসন্ধি পূরণ করতে গিয়ে বাঁকুড়া পুরুলিয়ার মানুষকে জল না খাইয়ে মারার ফন্দি করেছে তৃণমূল সরকার বিগত 15 বছরে। উনি ইচ্ছাকৃতভাবে হর ঘর জল জীবন মিশনের যে প্রত্যেক বাড়িতে নলের মাধ্যমে পরিশোধীয় পানীয় জল পৌঁছানোর কথা, ডেলিভারেটলি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সরকার পুরুলিয়া বাঁকুড়ার গরিব মানুষের থেকে সেই সুবিধা থেকে বঞ্চিত করেছেন। এই সরকারের কোনো মরাল স্ট্যান্ডিং নেই পশ্চিমবঙ্গের বুকে সাধারণ মানুষের কাছে ভোট চাওয়ার। চা বাগানে মৃত্যু ফাঁদ করেছেন, চা শ্রমিককে বাধ্য করছেন সুইসাইড করতে, আলু চাষিরা সুইসাইড করছে। তিস্তা ব্রিজ পরিকাঠামো উনি তিস্তা ব্রিজকে উন্নত করতে দিচ্ছেন না কেন্দ্রীয় সরকারের সঙ্গে, এখনও পর্যন্ত কোনো রকম কথা বলেননি। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রত্যেকবার ভোটের সময় নাটক করছেন এবং অপরাধের আতুরঘর বানিয়েছেন পশ্চিমবঙ্গকে। আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এবং ব্যারাকপুর সাংগঠনিক জেলার তরফ থেকে আমরা দাবি করছি পশ্চিমবঙ্গের মানুষের কাছে, তারা যেন আগামী দিনের নির্বাচনের সময় এই সমস্ত বিন্দু মাথায় রেখে এই অত্যাচারী নির্মম সরকারকে পশ্চিমবঙ্গের বুক থেকে এবার তুলে ফেলে দেন বঙ্গোপসাগরে, নইলে পশ্চিমবঙ্গের উন্নয়ন হওয়া সম্ভব নয়। অর্থবর্ষে 2.89 লক্ষ টাকার কোনো খরচের হিসাব এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার দেয়নি, এবং দুর্নীতি দমনের সদিচ্ছা না থাকার কারণে, যে কারণে আমি আপনাদের একটু আগে বললাম যে এনসিআরবি ডেটাবেস অনুযায়ী 2023 সাল পর্যন্ত শুধুমাত্র 8টি মামলা রুজু হয়েছে পুরো পশ্চিমবঙ্গে দুর্নীতিগ্রস্তদের ঠেকানোর জন্য, এবং তাতে কেউ সাজা পাননি। দেখুন পশ্চিমবঙ্গ, এবং উনি বলছেন গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা। গণতন্ত্রের মহোৎসব আসছে, আপনারা জানেন যে প্রথম ফেজের ইলেকশনের নমিনেশন চালু হয়ে গেছে। সেই অবস্থায় আপনাদের শুধু একটু মনে করিয়ে দিতে চাই যে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটি, তার চেয়ারম্যান পদে কোনো বিরোধী দলের নেতা অ্যাপয়েন্ট হয়নি বিগত 5 বছরে। বিধানসভার কোনো স্ট্যান্ডিং কমিটি বা কোনো কমিটির চেয়ারম্যান হিসেবে বিরোধী দলনেতারা অ্যাপয়েন্টেড নয়। স্বৈরাচারী শাসনের উদাহরণ হিসেবে উনি আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অন্তত 8 বার সাসপেন্ড করেছেন এবং 11 মাস ধরে বিধানসভার বাইরে রেখেছেন। এছাড়াও আমরা দেখেছি যখন গণতন্ত্রের উৎসব যাতে সুষ্ঠুভাবে হয় নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া শুরু করেছেন, এবং আজকে পর্যন্ত সিও কমপ্লেক্সের বাইরে তৃণমূলী গুন্ডাদের যে হুলিগানিজম সেটা প্রমাণ করে যে উনি আর যাই হোক গণতন্ত্র প্রিয় নয়। মূলত নারী সুরক্ষার কথা আমি শুনলাম, কোনো একজন ওনাদের বিধায়ক নারী সুরক্ষার কথা বলছেন, বিধায়িকা বলছেন নারী সুরক্ষার কথা। আমি ওনাদের মনে করিয়ে দিতে চাই, আরজি কর, সন্দেশখালী, কসবা ল কলেজ,
সালিসি সভা, পার্ক স্ট্রিটের ধর্ষণকাণ্ড, হাঁসখালির ধর্ষণ, কামোদিনীর ধর্ষণ, নির্যাতিতার উপরে দোষ চাপানো, তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন বা তাদের চরিত্র নিয়ে চরিত্র হননের চেষ্টা তৃণমূলের প্র্যাকটিস, তাদের মুখে আর যাই হোক নারী সুরক্ষার কথা মানায় না। উচ্চশিক্ষিতদের মধ্যে 47% উচ্চশিক্ষিত ছেলে মেয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে যেতে বাধ্য হচ্ছে। উনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, উনি স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন 5500খানা পিএইচই অর্থাৎ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হওয়ার কথা ছিল, উনি তৈরি করেননি। কেন্দ্রীয় ফান্ড আসার পরেও যে কটা রয়েছে সেখানে নয় ডাক্তার নেই, নয় নার্স নেই, এরকম অবস্থা। সরকারি হাসপাতাল যা পরিণতি উনি করেছেন তাতে অর্ধেকের বেশি জায়গাতে এখনো পর্যন্ত ডাক্তারের কোনো সম্ভাবনা নেই। সুপার মাল্টি স্পেশালিটি হসপিটাল বলতে আমরা একমাত্র আরজিকর অথবা পিজি হসপিটালকে জানি। নর্থ বেঙ্গল থেকে মানুষকে এখানে আসতে হচ্ছে, বাঁকুড়া বিষ্ণুপুর থেকে এখানে আসতে হচ্ছে, বর্ধমান থেকে এখানে আসতে হচ্ছে, তার কারণ উনি অন্য কোথাও স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করে রাখেননি। তারপরেও উনি বলছেন যে উনি নাকি পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন করেছেন, টিকিট অর্জন করতে পারেননি, বা তারা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মতো তৃণমূল নেতাদের টাকা দিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট জোগাড় করতে পারেননি, যে কারণে তাদের নাম কাটা গেছে। এবং আমরা ভারতীয় জনতা পার্টি থেকে বিভিন্ন জায়গায় পাবলিক প্লেসে বসে ক্যাম্প করে লোকের নাম 6 নম্বর ফর্মে অ্যাপ্লাই করেছি। এবার তাকে এখানে ভোটার হিসেবে ব্যারাকপুর থেকে 24 ঘন্টা লাইভের জন্য অর্ঘ্য চন্দ্রের রিপোর্ট। নিজের সাধ্যের মধ্যে কিনতে বা গড়াতে চাইছেন সোনার গহনা? তাহলে শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপর অবস্থিত জেএম জুয়েলার্সে। এখানে মজুরি লাগবে শুধুমাত্র 6.5%। তার উপর আবার সোনার গহনা মজুরির উপর পেয়ে যাবেন 35% ছাড়। স্পেশাল ডিসকাউন্ট রয়েছে 40%। এবং আমাদের মেম্বারশিপ কার্ড সংগ্রহ করলে লাইফ টাইমের জন্য পেয়ে যাবেন 40% পর্যন্ত ছাড়। আমাদের প্রতিষ্ঠানে অনলাইনে ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। বিশদে জানতে অবশ্যই ফলো করুন, আর রাত 8:05 নজর রাখুন আমাদের জেএম জুয়েলার্সের ফেসবুক পেজে। আমাদের ঠিকানা 224/A আনন্দমঠ স্টেশন রোড, ইছাপুর। যোগাযোগ নম্বর 7439131404। তাই আর দেরি কিসের, আজই চলে আসুন আমাদের স্টোরে। মনে রাখবেন জেএম জুয়েলার্স।